বিএনপিও 21 আগস্ট গ্রেনেড হামলাকে তদন্তই সমাপ্ত করতে চায় নাই, এবং তারা নানা নাটক তাইরে নাইরে নাটক করেছে। কেন করেছে বলেন আপনি? কেন করেছে? আমার এই প্রশ্ন তো আমি করবোই, কেন করেছে? করলে কি ক্ষতি হতো? কেন তারা করে নাই? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই, একটা জিনিস। আবার দ্বিতীয়ত, তারপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে এসে কিন্তু এটা আবার পুনঃ তদন্ত, এবং সেখানে শুরু হলো, এবং সেটা হলো আওয়ামী লীগ আমলে এসে নিয়ে আরো হলো, এবং পরেরটাও। এখন আমার কথা হলো, এবার যখন অক্টোবরের 31 তারিখে এবার শুনানি শুরু হলো এই ডেথ রেফারেন্স এবং আপিলের, নভেম্বরের 21 তারিখে শুনানি শেষ বলা হলো, নিউজ হলো, আমি একটা পত্রিকা নিউজ দেখলাম যে শুনানি শেষ, যে কোনো দিন রায় 21 নভেম্বর। প্রথম আলো রিপোর্ট আপনি দেখেন, এখনো পাবেন অনলাইনে, বলেছে যে শুনানি শেষ, যে কোনো দিন রায়। তার নিচে আপনি কিন্তু কমেন্ট গুলি পান, পাবলিক কমেন্ট গুলি পান 21 তারিখের কমেন্ট, কিন্তু 21 তারিখেই পাবলিক বলতেছে এই মামলায় এখন সবাই মুক্তি পেয়ে যাবে। একবার দুইবার না, কমপক্ষে 5-6 জনের মন্তব্য করেছি, এবার সবাই মুক্তি পেয়ে যাবে। আচ্ছা, ওরা কি আইনের এই পেজগুলো জানতো? ওদের সাধারণ মানুষ কেন বললো? বললো এই কারণে, পাবলিক পারসেপশনটা এরকম আমাদের বিচার বিভাগই, আমাদের বিচার বিভাগ সম্পর্কে সাধারণ মানুষের পারসেপশনটা এরকম যে ক্ষমতায় কে থাকে তার দিকে চেয়ে আমাদের এখানে রায়টা। এটা আমি বলতে পারি না, আমার বলাটা আইন অবমাননা হবে, আদালত অবমাননা পর্যায়ে করবে, কিন্তু এটাই তো ঘটেছে। এখন আপনি বলবেন যে পাবলিক পারসেপশনকে আমি গুরুত্ব দিচ্ছি, আমি দিচ্ছি না, আমি পাবলিক পারসেপশনকে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু পাবলিক পারসেপশনকে আপনি ইগনোর করতে পারবেন না। পাবলিক পারসেপশন কিন্তু খুব ভয়ঙ্কর ভাই। তো এখন এই যে পাবলিক মনে করতেছে, এই আমি বললাম আগে যে মেবি হাইকোর্টের বিচারক সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু পাবলিক পারসেপশনকে আপনি কিভাবে ইগনোর করবেন? মানে মানুষের আস্থা হারানোর যে জায়গাটা, আস্থা হারিয়ে গেছে, আস্থা হারিয়ে গেছে ভাই, এইটাকে আপনি কেমনে রিস্টোর করবেন? এই জন্য আমি একদম, এবং যেটি আসলে একটু আগে যেটি সামনে মনে করেন আমাদের বিচার বিভাগ সংস্কার নিয়ে কমিশন হয়েছে, আমি কমিশনকে বলবো ভাই আপনারা এই বিষয়গুলো বিবেচনায় নেন। কেন পাবলিক আপনাদের সম্পর্কে কথাগুলো ভাবে, এই ভাবনাটা কিভাবে দূর করা যায় সেটা চিন্তা করেন। আর যেটা শেষ কথা, এই মামলা দিলে এখন কি হবে? তাহলে কি মামলা কোনো অপরাধী নাই? অপরাধী তো আছে ভাই। তাহলে এই যে মারা গেল 24 জন, এদেরকে আত্মার কোনো বিচার পাবে না, তাদের জীবনে কোনো বিচার পাবে না। কে দিবে এই বিচার? সুবিচার দেওয়ার দায়িত্বটা কার? রাষ্ট্রের। তো রাষ্ট্র কি সেই উদ্যোগ আবার নিয়েছে? আপনি না হয় এই 38 জনকে মুক্ত করে দেন। আবার আরেকটা কথা বলি, দেখেন এই যে 11 জন বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত, এর মধ্যে কিন্তু খুজার পক্ষ চৌধুরী আছেন, যিনি নাকি তথ্য মন্ত্রণালয়ের এখন উপদেষ্টার সহকারী হিসেবে আছেন। উনি কিন্তু 5 বছরের জেলে ছিল না, উনি কিন্তু জেল খাটছেন। উনার যে খাটটা, জেল খাটা, এবং এই জন্য ওনারা যে নিজের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হইতেন, সেইটা রিপেয়ার করবেন আপনি কি দিয়া? কিভাবে রিপেয়ার করবেন আপনি? যেটা মামলাই হয় না, সেটা আপনি কিভাবে রিপেয়ার করবেন একজন লোকের এই সমাজে? এবং উনি কিন্তু কোনো সরকারি পেনশন পান না এই কারণে, মাথায় রাখতে হবে। কিন্তু এত বড় অপমান যে লোকটাকে আপনি করেছেন, সেই লোকটা অপমানের কোনো ফেরত নাই। আপনি বলবেন যে বিচারকরা সরল বিশ্বাসে রায় দেয়। আমি যখন মনে করি সরল বিশ্বাস নয়, গরল বিশ্বাস হচ্ছে, সেখান থেকে আপনি নিশ্চয়ই আছে। জি মাসুদ কামাল, একদম স্পষ্ট, একদমই আপনি একটা চিত্র তুলে ধরেছেন, সেটি স্পষ্ট। আসি, মানে এটি তো প্রশ্নটি রয়েই গেল, তাহলে কি এই বিচারটি আর হবে না? মানে এই সংকট থেকে বের হওয়া যাবে কিনা? ভারতের যে মনোভাব, বাংলাদেশের যে প্রতিক্রিয়া, তার ফলে যে একটা বাস্তবতা, যুদ্ধ একটা ভাব, এখান থেকে একটা বের হওয়া যাবে কিনা? দেখেন, সংকট থেকে বের হওয়া না হওয়া এটা তো আমার আপনার ইচ্ছার উপর নির্ভর করে না। এখানে তো আরো একটা গ্রুপের ইচ্ছার ব্যাপার আছে। ইন্ডিয়ার ইচ্ছাটা কি, ইন্ডিয়ার মিডিয়ার ইচ্ছা কি, বিজেপির ইচ্ছা কি, এগুলো তো গুরুত্বপূর্ণ। আপনি মনে কিছুই করেন নাই, তাও তো ওই যে নেকড়ে এবং মেষশাবকের গল্পের মতো, মেষশাবক তো কিছু করে নাই রে ভাই, তুমি তো তাকে মরতে হয়েছে, তাই না? আমরা কি করলাম না করলাম এতে এটা মিটে যাবে এরকম মনে করার কোনো কারণ আমি দেখি না। তবে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি, দেখেন দলে দলে কিন্তু একটা মানে মতবিরোধ থাকবে। বিএনপি যেভাবে চিন্তা করে, এবি পার্টি সেভাবে চিন্তা করে না, জামাতও সেভাবে চিন্তা করে না। তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্বটা আছে, এটা হলো একটা দ্বান্দ্বিক অবস্থায় রাষ্ট্রকে, দেশকে, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, এটা হলো পজিটিভ দ্বন্দ্ব। কিন্তু এই দ্বন্দ্বগুলো থাকা সত্ত্বেও একটা জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ করা গেছে, এবং ঐক্যবদ্ধ করার কথা প্রধান উপদেষ্টা অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার ভেবেছে। এটা হলো আমাদের দেশের জন্য একটা নতুন দৃশ্য, আমরা এরকম আগে দেখিনি। এই যে বিষয়টা, জাতীয় স্বার্থে সবাই আমরা এক, আবার অভ্যন্তরে আমরা যার যার রাজনীতি করছি, এটাই হলো গণতন্ত্রের মূল যে চেতনা, মূল যে প্রত্যাশিত দৃশ্য। এটা এই ক্ষেত্রে এই সরকার এই উদ্যোগটা নিয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ, এবং আমি সরকারকে অনুরোধ করবো কেবল এই ক্ষেত্রেই না, ভয়ানক জিনিসপত্রের দাম কিভাবে কমানো যায়,
এটা একটা ন্যাশনাল ইস্যু। আপনি এই ইস্যুতে সবাইকে ডাকেন, নির্বাচন কিভাবে করা যায় সবাইকে ডাকেন, কথা বলেন। কথা বলার যে ভালো কাজ আর কিছু নাই। আপনি যখন কথা বলবেন তখন দেখবেন সমস্যা অর্ধেক মিটে গেছে ভাই। কথা বলতে হবে সবার সঙ্গে, সবাইকে ডাকতে হবে, সবাইকে মিলে দেশটাকে উন্নত করতে হবে, সামনের দিকে অগ্রসর হবেন। পুরো দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নিছেন তা না, অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে নিয়ে যে কাজটা করছেন সেটা প্রমাণ করতে হবে। এখানে আমি একটা কথা বলি, আপনি হয়তো কেউ কেউ বলবেন, আমার পরিচিত অনেকে হয়তো বলবেন যে ভাই সব দলকে আপনারা ডেকেছেন, তাই কি ডেকেছেন? সব দলকে এসেছে, আসেনি তো। আওয়ামী লীগের কেউ আসে নাই। আওয়ামী লীগ একটা বড় দল, যদি এই দেশের শান্তি রক্ষা করতে হয় তাহলে আওয়ামী লীগের যে অগণিত সমর্থক আছে, কর্মী আছে, ওদেরকে বাদ দিয়ে শান্তি রক্ষা করবেন আপনি? সেটা তো পারবেন। ওরা যদি অশান্তি করতে চায় তাহলে আপনারা চাইলে কি হবে? হবে না। কিন্তু সেখানে সমস্যাটা হলো কি, আওয়ামী লীগকে ডাকলে আওয়ামী লীগের কি আসবে? এখানে আওয়ামী লীগের ভূমিকাটা আমার কাছে খুবই ন্যাক্কারজনক মনে হয়েছিল। আমি আজকে কিন্তু আওয়ামী লীগের ওয়েবসাইটে গিয়েছিলাম, দেখি ওরা কি বলে। এই যে আমরা যেটাকে বলছি মিডিয়ার যেটা অসত্য প্রতিযোগিতা, অসত্য মানে প্রচারের জন্য যে প্রতিযোগিতা ভারতীয় মিডিয়াগুলো, সেই ব্যাপারে আওয়ামী লীগের অপিনিয়নটা কি, আওয়ামী লীগের চিন্তাটা কি, এটা আমি একটু বুঝতে গিয়েছিলাম। আমি কিন্তু কিছু পাইনি। আওয়ামী লীগ তো বলতে পারতো আমাদের ডাকে নাই, কিন্তু আমরাও চাই এই ধরনের অসত্য প্রচার বন্ধ হোক, সেটা কিন্তু আমরা পাইনি। আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ কেন এই সময় তাদের মতো, ঠিক আছে ওনারা আসতে পারতেছেন না, ওনাদের কি কেউ ডাকে না, অথবা ওনারা যাদের আসার কথা তারা সবাই দৌড়ে পলাই আছে, এত অপকর্ম করছে যে আসার মুখ নাই, হইতে পারে অনেক কিছু, কিন্তু সেগুলোই মানলাম। কিন্তু তুমি তো অনলাইনে বলতে পারতে ভাই যে আমরা এটা নিন্দা করি। এখন যখন তারা নিন্দা না করে, আমি আজকে বসে অনেকক্ষণ দেখলাম কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তো তারাও যেন মনে করেন আপনার আমাদের দেশের জনগণের অথবা আমাদের এইটাকে সারা সমর্থন করছে না। মাসুদ কামাল, খুব ছোট্ট করে আমি মূল প্রশ্নে যাওয়ার আগে একটু এটি শুনতে চাই যে বাংলাদেশে আসলে হিন্দুদের মনস্তত্ত্ব এই মুহূর্তে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ভাবে একদম ব্যক্তিগত পর্যায়ে কথা বলার সুযোগ হয় নিশ্চয়ই, সেখান থেকে কি মনে হয় এই পরিস্থিতিতে তারা আসলে কি বোধ করছে? হ্যাঁ, বাংলাদেশের হিন্দুরা না খুব অসহায় একটা প্রজাতি, মানে মাস পিপুলের মধ্যে যে মানে একদম সাধারণ যারা হিন্দু আছেন, যারা ক্ষমতাবান হিন্দু, তারা আগেও ক্ষমতাবান ছিলেন, এখনো ক্ষমতা লস করেন নাই, কিন্তু যারা নাকি ক্ষমতাহীন সাধারণ হিন্দু, তারা কিন্তু অসহায় বোধ করেন। অসহায় বোধ করে আমরা যেখানে এটা কেউ পছন্দ করবে না যে যদি আপনাকে নিয়ে কেউ রাজনীতি করে। আপনি কিন্তু কোনো পার্ট না, আপনি কিন্তু রাজনীতির এ পার্টও নাই ও পার্টও নাই, আপনাকে নিয়ে রাজনীতি হচ্ছে। ওই যে শিল্পাটায় ঘষাঘষি, মাঝখান থেকে মশলার দফা রফা, এগুলো তাই হচ্ছে। ওরা কিন্তু মাঝখানে পড়ে স্যান্ডউইচের মধ্যে পড়ে গেছে। ওরা এইগুলো নিয়ে খুব একটা হ্যাপি না, এবং ওরা কিন্তু এই যে ইন্ডিয়া কি বলছে না বলছে এটা মোটেই বদার্ড না। আমি আপনাকে একটা কথা বলি, আমি তো মোটামুটি ধরেন মানে 34-25 বছর হয়েছে আমার সাংবাদিকতার বয়স, যে কারণে আমার যারা কন্টেম্পোরারি যারা বন্ধু বান্ধব, ওরা তো বিভিন্ন পত্রপত্রিকা এখন খুবই উচ্চ পদে আছে। আমি কিন্তু তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে নিয়মিত আলাপ করি। একটাই গেলে প্রশ্ন ওদের কাছে আমাদের, তোমরা কি তোমাদের মফস্বল যারা রিপোর্টার আছে, জেলা পর্যায়ে যারা রিপোর্টার আছে, তারা তোমাদের কাছে কি খবর পাঠায়? তারা কি আসলেই পাঠাচ্ছে যে আমাদের হিন্দুরা এরকম আক্রমণের শিকার, আমাদের হিন্দুদের উপর দলবদ্ধ আক্রমণ হচ্ছে, মন্দির ভেঙে ফেলা হচ্ছে? তোমরা কি ধরনের খবর আসলে পাচ্ছ? আমাকে দায়িত্ব নিয়ে, আমি দুজন মানে সম্পাদকের কথা বলতে পারি, যারা আমাকে দায়িত্ব নিয়ে বলেছি যে আপনি তো জানেন, আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন, যে মফস্বল থেকে একটা রিপোর্ট পাঠালে করে মফস্বলের ওই রিপোর্টার জেলা সংবাদদাতা পাঠানোর সঙ্গে সঙ্গে ফোন করা শুরু করে, ভাই আমারটা কখন যাবে, কিভাবে যাবে, কবে যাবে। আমি অনেকের সঙ্গে কথা বলে এনেছি, তারা কিন্তু ওয়েট করতেছে, এই ধরনের কথা বলে। এখন তো অনলাইনে তারা সঙ্গে সঙ্গে চায়। কি বিশ্বাস করেন আমরা এরকম কোনো খবর পাই না যেখানে যে জিনিসটা আসলে একদম এক্সিস্ট করে না আমাদের বাংলাদেশে ভাই, হয় না। আমি বললাম তো আমাদের মধ্যে দুটো পূজা গেছে সরকার ক্ষমতা আসা করে, দুর্গা পূজা গেছে, লক্ষ্মী পূজা গেছে। আমি তো বলবো গত কয়েক বছর, গত এক দশকের মধ্যে এত শান্তিপূর্ণ দুর্গা পূজা আর হয়নি, হয়নি। এটা রিয়েলিটি ভাই। আমি যে এই দেশে বাস করি না, আমার কাছে কি আমাকে কি ভারতের রিপাবলিক টিভি দেখে অথবা TV9 দেখে আমার বাংলাদেশের পরিস্থিতি জানতে হবে বলেন? আমি জানি। তো এই জিনিসগুলো আমি যেরকম পছন্দ করি না, আমাদের সাধারণ হিন্দুরা পছন্দ করে। তারা আতঙ্ক বোধ করে, আতঙ্ক বোধ করে এই কারণে যে আমাদের জন্য না, তার প্রতিবেশী মুসলমানের জন্য না, সে আতঙ্ক বোধ করে ওই যে মায়ের যে মাসির ধরত, ওই মাসির আচরণে সে আতঙ্ক বোধ করে যে ওই মাসির তো আমাকে ডিস্টার্ব করতেছে। এবং মাসির কারণে আমি এক সময় আমার মায়ের ভাই দিয়ে অন্য ছেলেদের কাছ থেকে আমি হয়তো একসময় অবিশ্বাসে পাত্র হয়ে যাবো। তারা ভয় পাচ্ছে এই জায়গাটা, এই ভীতির কারণে ইন্ডিয়া। এবং ওরা কিন্তু আমাদের হিন্দুদের নিয়ে মোটেই বিচলিত না, এরা মরুক বাঁচে পড়া মূল্যে তারা খুশি।
এই ভয়টাও তো আমাদের কাটানোর একটা দায়িত্ব আছে, সেটি আসলে কিভাবে কাটানো যায় সেই বিষয়ে নিশ্চয়ই একটু আপনাদের কাছে শুনতে যাবো। বেশ স্পষ্ট যেন মাসুদ কামাল, আপনিও আসলে এই জায়গাটি খুব ছোট করে, যেহেতু আপনি আবার মানে ব্যারিস্টার ফুয়াদের পরে বলছেন এই বিষয়টা নিয়ে, আপনি কোনো মানে বাংলাদেশের পক্ষ থেকে বা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থায় যাওয়ার পিছনে কোনো দায় দেখেন কিনা? তারপরে আমি আসলে একটু জাতীয় ঐক্য নিয়ে কথা বলবার চেষ্টা করবো, একটু যদি এই বিষয়ে আপনার মত শুনি। আমি সংক্ষেপে বলি, আমি একটু দায় দেখি, এবং আমি ভালোই দায় দেখি। এই কারণে দেখি, আচ্ছা আপনি বলেন তো, এই চিন্ময় কৃষ্ণ দাস একে আপনি কবে থেকে চিনতেন? খুব বিখ্যাত কোনো লোক না, খুব বিখ্যাত লোক, তাকে বিখ্যাত করলো কে? বিখ্যাত করলো? এই সরকার বিখ্যাত করেছে। ওই মামলায় 19 জন আসামি ছিল, আর বাকি 18 জনের খবর কি হয়েছে শুনছেন? শুনেন নাই? ওনাকে অ্যারেস্ট করতে হলো কেন? খুব জরুরি ছিল। আবার ধরেন যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে, মামলার চেহারাটা একটু ভাবার চেষ্টা করেন। মামলায় কি হয়েছে? চট্টগ্রামে একটা স্তম্ভের মাঝখানে, রাস্তার মাঝখানে একটা স্তম্ভে জাতীয় পতাকা টাঙানো হয়েছিল। সেটা হলো 5 তারিখে, অগাস্টের 5 তারিখে। তখন থেকে পতাকা রেখে ছিল, এটা তো ঠিক না। রাতে বেলা পতাকা থাকবে কেন? এটা তো উচিত না। তখনই নামায় ফেলানো ছিল ওই সন্ধ্যার পরে, যখন ছিল বুঝলাম। সেই পতাকাটার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়েছিল অথবা ইসকনের পতাকা লাগানো হয়েছিল, এই ধরনের অভিযোগ করা হয়েছে। যদি ইসকনের পতাকা লাগানো হয়ে থাকে, তো ততদিনে তো চিন্ময় দাস ইসকন থেকে বহিষ্কৃত। তাহলে এর জন্য দায় চিন্ময় দাসের হয় কিভাবে? খেয়াল করেন। আর যদি ইসকনের পতাকা না লাগে গেরুয়া পতাকা লাগানো হয়ে থাকে, তো চিন্ময় দাসের কোন বক্তৃতাকে আপনি পেয়েছেন উনি বলেছেন যে আপনারা জাতীয় পতাকাকে ঢেকে দেন ইসকনের পতাকা দিয়ে অথবা গেরুয়া পতাকা দিয়ে? পেয়েছেন? পাননি। এইটা হলো কি সেরকম একটা গয়রহ মামলা। আমি মনে করি পার্সোনালি, যেরকম মামলা হয় না 152 জনের নামে মামলা হয়ে গেছে, জানেও না কেউ, দেশেও নাই কেউ, এরকম হয়ে গেছে মামলা। এইবার হয়েছে আওয়ামী লীগ আমলে হতো এরকম একটা মামলা। এটা এই মামলা করার জন্য যে মামলাটা করেছেন, যিনি বিএনপির একজন নেতা ছিলেন, বিএনপি থেকে বহিষ্কার করেছে। এই মামলাটাকে বিএনপি পছন্দ করে নাই। তো সেই রকম একটা মামলার মাধ্যমে উনাকে গ্রেফতার করাটা কি খুব জরুরি ছিল? আমার কথা হলো এইটা। অন্য কোনো ভাবে আপনি ওনাকে গ্রেফতার করতে, উনি কি খুব পাওয়ারফুল লোক ছিলেন? আমার কাছে মনে হয় না। উনি যে এত পাওয়ারফুল লোক, এটা তো আমরা গ্রেফতার করে পরে বুঝলাম যে ওনার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে বিবৃতি দেয়। তো এই বিবৃতিটা আমি মনে করি সামহাও আমরা ইনভাইট করেছি। আমি মনে করি সরকারের নীতি নির্ধারণ করে তো করেন নাই, অনেকে থাকে সরকারের মধ্যে, অনেক লোক থেকে এই গ্রেফতারের জন্য একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসছে, পরামর্শ আসছে, এটা আমি মনে করি না। কেউ একজন করে ফেলে হয়তো নিজেকে বাহাদুরি নিতে চাইছে, আটকে দিলাম। আমি মনে করি এই সমস্ত সরকারের মধ্যে কিছু লোক আছে যারা নাকি সরকারকে ক্ষতিগ্রস্ত করে, আমার বিবেচনা এরকম হতে পারে। কিন্তু বাট আমি মনে করি ওনাকে গ্রেফতার করাটাই প্রয়োজন ছিল না আমাদের, এটা আমার ধারণা।